আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসনে। নিউজটি লিখেছেন এস ইমরান হোসাইন ও ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল। এনসিপির জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচির খবরে নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জকে ক্যাডার ও অস্ত্রে শস্ত্রের দুর্গে পরিণত করে। ঘটনার দুদিন আগে সবগুলো উপজেলা থেকে কর্মী সমর্থকদের জড়ো করা হয়। স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নেয়ার জন্য শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এই নীল নকশা আর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানতে পারেনি। ফলে নজিরবিহীন আওয়ামী সন্ত্রাসে গোপালগঞ্জে 4 জন নিহত, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সেনাবাহিনীর উপর আক্রমণ, এনসিপির মঞ্চ ভাঙ্গা সহ নানা তাণ্ডব চলে। জানা গেছে আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট, এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দী আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেওয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর প্রাণনাশের টার্গেট করেছিল। তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও পরিস্থিতি শেষ পর্যন্ত সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি। সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে নেওয়া হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোটা দেশে আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায়। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। প্রশাসনের দুর্বলতায় গোপালগঞ্জ জেলা অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এর সর্বশেষ চিত্র তরুণ জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব। ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জুলাই যোদ্ধাদের দল, এনসিপির শীর্ষ নেতাদের ওপর ন্যাক্কারজনক আক্রমণ করেছে। এর আগে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে হত্যা করে, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কথা বলেছেন সংশ্লিষ্টরা। গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ উঠেছে। এনসিপির ওপর হামলা ঠেকাতে রাজনৈতিক নেতারাও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই দিন 4 দফায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় পুলিশ 20 জনকে আটক করেছে। এনসিপির ওপর হামলার আগে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন সকালে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনের গাড়িতে হামলা চালায়। হামলার পর এনসিপি নেতারা প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর প্রহরায় তারা নিরাপদে খুলনা পৌঁছান। এনসিপির ওপর আওয়ামী লীগের হামলার জেরে বুধবার রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। গতকাল সন্ধ্যা 6টায় কারফিউ শেষ হওয়ার আগেই নতুন করে 3 ঘন্টার বিরতি দিয়ে আজ দুপুর 2টা পর্যন্ত বাড়ানো হয়েছে। জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের বিষয়টি বিবেচনা করে বেলা 11টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর অগ্রভাগের সৈনিক এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল। তারা গোপালগঞ্জ সফরে যাবেন এমন তথ্য পেয়ে আগে ভাগেই হামলার প্রস্তুতি নেয়। বুধবার এনসিপির কর্মসূচির আগেই ঢাকা, মাদারীপুর, বাগেরহাট ও বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে তারা গোপালগঞ্জ শহরে চলে আসে। ঘটনার দিন সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসে অবস্থান নেন। পাশাপাশি এনসিপির গোপালগঞ্জ আসার রুটগুলোতেও অবস্থান নেয়। 5 আগস্টের পর নিরাপদ মনে করে অনেক চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেন। সেখানে বেশ কদিন অবস্থানের পর সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। এছাড়া বিভিন্ন সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সোশ্যাল মিডিয়ায় এনসিপি সহ জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধাদের হুমকি দিতে দেখা যায়। সাহস থাকলে গোপালগঞ্জ আয়, এমন হুমকিও নানা সময় সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা গেছে। দেশের অন্যান্য এলাকায় আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে থাকলেও গোপালগঞ্জে তারা এখনও প্রকাশ্যে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করা। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে মেরে ফেলতে চেয়েছিল তারা। প্রথমে গাড়ি বহরে হামলা করে ব্যর্থ হয়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আক্রমণ করতে চেয়েছিল। তারা পেট্রোল দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দিতে চেয়েছিল।
ঘটনা জানতে পেরে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে সেনাবাহিনীর যানে করে দিনের আলোতে এনসিপি নেতাদের গোপালগঞ্জ পার করিয়ে খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। এর আগে 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল এমন অভিযোগ করে ওই দিনই বিক্ষোভ করা হয়। কয়েকদিন টানা কর্মসূচির ধারাবাহিকতায় 9 আগস্ট গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে জেলার গোপীনাথপুর মোড়ে মহড়া ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় দায়িত্বরত সেনা সদস্যরা সড়ক ছেড়ে দিতে বললে তারা সেনা সদস্যদের উপর হামলা করে। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এতে সেনাবাহিনীর 4 কর্মকর্তা সহ 9 জন আহত হন। এছাড়া সেনাবাহিনীর 2টি রাইফেল, 6টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় এবং 2টি গাড়িতে ভাঙচুর চালায়। ওই ঘটনার মাসখানেক পর 13 সেপ্টেম্বর আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে হত্যা করে। ওই দিন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও শেখ হাসিনার আসনের প্রার্থী SM জিলানী একটি সমাবেশ শেষে টঙ্গিপাড়া যাওয়ার পথে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের হামলায় দিদার নিহত হওয়া ছাড়াও জিলানী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত 50 নেতাকর্মী আহত হন। এ সময় 10টি গাড়ি ও 7 থেকে 8টি দোকান ভাঙচুর করা হয়। এদিকে গত 26 মার্চ রাতে দিদার হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মীরকে গ্রেপ্তার করলে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। ঘটনায় মাকসুদপুর থানা পুলিশের SI সহ 4 পুলিশ আহত হন। গত 13 ফেব্রুয়ারি ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়ার লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের ওপর হামলা করে তারা। পরে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে তাদের গাড়ি ভাঙচুর করে এবং ওই আসামিকে ছিনিয়ে নেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হন। গোপালগঞ্জে গত বুধবার যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্য হয়তো ছিল না। তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হবে, কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তৎপরতার কোনো ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে গতকাল সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কারো কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে, পুরো বিষয়টি তদন্ত কমিটি দেখবে। গতকাল একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেয়া প্রতিক্রিয়ায় এনসিপি নেতা সার্জিস আলম ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি। তিনি বলেন, সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে কেন নেওয়া হলো না। সমাবেশস্থলে হামলা করার পর তাদের প্রতিহত করার পরিবর্তে পুলিশ নিজেই সেখান থেকে সরে গেছে বলে দাবি করেন সার্জিস আলম। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যবেক্ষণ শুরু হলে আশপাশের জেলা থেকে ফোর্স এখানে মুভ করা শুরু হলো, তারপর তারা সক্রিয় ভূমিকা পালন শুরু করে। হামলার প্রাথমিক পর্যায়ে পুলিশের ভূমিকা দুর্বল ছিল বলে গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা বলেছে, আচমকা হামলার জন্য পুলিশ সদস্যদের প্রস্তুত দেখা যায়নি। হামলাকারীদের তুলনায় পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকায় প্রথমে তারা পিছু হটে যান। পুলিশ রীতিমতো হতভম্ব এবং খুবই ভীত ছিল। ইট পাটকেল ছোড়া হলে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছিল। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন, প্রশাসন কেবল গোপালগঞ্জ নয়, সার্বিকভাবেই দুর্বলতা রয়েছে। পুলিশ নিষ্ক্রিয় থাকে, আক্রমণ করে না, কারণ জুলাই অভ্যুত্থানে পুলিশের যে মনোবল ভেঙে গেছে তা থেকে এই বাহিনীকে পুনর্গঠন করা সম্ভব হয়নি। সরকারের উচিত ছিল এই বাহিনীর মধ্যে ফ্যাসিস্টের শিখণ্ডীগুলোকে বের করে দিয়ে বাহিনীকে সুশৃঙ্খল ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো, কিন্তু 1 বছরেও সেটা তারা করতে পারেনি। এটাকে আমি সরকারের বড় ব্যর্থতা বলবো। দেশের বর্তমান পরিস্থিতিতে গরম গরম কারফিউ আশা করা যাবে না, বর্তমান সরকার সেদিকে যাবেও না। তিনি বলেন, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলা প্রমাণ করে পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্রের সামান্যতম পরিবর্তন হয়নি, তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা আসেনি। অনেকে বলেছেন এনসিপির গোপালগঞ্জ কর্মসূচি করাটা উচিত হয়নি, তবে আমি বলবো তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্টদের হিংস্রতা দেশবাসী নতুন করে দেখলো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল এক ফেসবুক পোস্টে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই তারা গোপালগঞ্জে গেছেন উল্লেখ করে লিখেছেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবেই তারা গোপালগঞ্জে প্রবেশ করেছেন, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখান থেকে বের হয়েছেন। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এর দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদের টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গোপালগঞ্জে ছিল। তিনি বলেন, তারা বারবার আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচারের কথা বললেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার হলেও কোর্টে জামিন মিলছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটিও এনসিপির সমাবেশে আক্রমণের জন্য সরকারের ব্যর্থতার কথা বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সমালোচনা করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব হলেও এনসিপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি। এটি উদ্বেগজনক। সরকারকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ঘটনায় প্রশাসনের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মুফতি মোহাম্মদ রিজাউল করিম বলেন, গোপালগঞ্জের ঘটনায় পরিষ্কার যে প্রশাসন ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে। তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ দিল কিনা তা খতিয়ে দেখতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথা বলেছেন। গোপালগঞ্জের ঘটনা সম্পর্কে পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা রিপোর্টের বরাতে জানা গেছে, গোপালগঞ্জকে আলাদাভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন কর্তৃপক্ষ। ঘটনার দায় উভয়ের কেউই এড়াতে পারে না। পাশাপাশি স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ না করাও একটি দুর্বলতা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ ও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ অন্য 63 জেলা থেকে অনেকাংশেই আলাদা। সেখানে প্রয়োজনে সমাজের আওয়ামী বিরোধী বিভিন্ন অংশের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ফোর্স আরও বেশি মোতায়েন করা জরুরি ছিল। কিন্তু জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে যে পরিমাণ ফোর্স চাওয়া হয়েছিল সে অনুযায়ী ফোর্স দিয়েছিল পুলিশ সদর দপ্তর। ঘটনার দিন বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আইজিপি দ্রুত বাড়তি ফোর্স মোতায়েন করেন। এক্ষেত্রে দায় মাঠ প্রশাসনের। এছাড়া তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা গেছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বরিশাল থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা গোপালগঞ্জের দিকে রওনা হওয়ার খবর পেয়ে পুলিশের গাড়িতে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ লীগের ক্যাডারেরা। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 5 জন ফোর্স পাঠানো ছিল প্রথম ভুল পদক্ষেপ। সেখানে সশস্ত্র লীগের সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের ধাওয়া করলে তারা কোনো রকমে প্রাণ নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়। এতে করে সন্ত্রাসীরা উৎসাহিত হয়ে আরও বেশি জঙ্গিবাদী ও মারমুখী হয়ে ওঠে। পুলিশ পালিয়ে গেছে বলে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে দেয় আওয়ামী গুজববাজরা। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ সহ অন্য ক্যাডাররা রাস্তায় চলে আসে। এর আগে ঘটনার দিন বুধবার সকালে এনসিপির সমাবেশস্থলে মাত্র 30 জন লীগের ক্যাডার হামলা করল, অথচ 60 জন পুলিশ কিছুই করতে পারল না। এই বিষয়টি প্রথমে আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে অনুঘটক হিসেবে কাজ করে। এই দুটি ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে দেয় দেশ বিদেশে থাকা আওয়ামী লীগের গুজববাজরা। বিদেশে পালিয়ে থাকা নেতারা এগুলো ফেসবুকে শেয়ার করতে থাকে। এছাড়া টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধ ভেঙে ফেলা হবে বলেও গুজব ছড়ানো হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।